জয়গুরু বাবা। মানে এই বটগাছটার সামনে আমরা এসে দাঁড়িয়েছি এখন। একেবারে দেওঘর সৎসঙ্গ নগরে বাবার সাথে আমি। আমার সামনে হচ্ছে ঠাকুর বাংলা, মানে রসইসোনা মন্দির যেদিকে, ওই দিকটায় আমরা এসে দাঁড়িয়েছি। মানে সৎসঙ্গ কলোনি হচ্ছে আমার বাঁদিকে, আর আমার সামনে হচ্ছে ঠাকুর বাংলা একেবারে। এদিকে একটু ডান দিকে সামনের দিকে হচ্ছে সৎসঙ্গ রসইসোনা মন্দির। বাবা, তোমাকে আমি নিয়ে এসছি, মা ক্যামেরা করছেন। প্রায় আজ থেকে 75 বছর আগে, 75-76 বছর আগে তুমি যখন দেওঘরে এসছিলে প্রথম ঠাকুরের সাথে দেখা করার জন্যে, তুমি আমাকে বলেছিলে যে তুমি দোবে পাড়ার অঙ্গদ দোবে, উপেন্দ্র দোবে, তাদের বাড়িতে তুমি ভাড়া থাকতে, এবং আজকে তুমি ঠিক সেই জায়গাটায় এসছো বটগাছের তলায়। তুমি আমাকে এইমাত্র বললে যে বটগাছ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই গাছটাই সেই গাছটা। তুমি যদি সেই দিনের কথা যদি একটু বলো। মা একটু এগিয়ে এসো, বাবা বলবেন তো, হয়তো সাউন্ডটা একটু জোরে আসবে। আমি আস্তে আস্তে বলো। শ্রী মণিলাল চক্রবর্তী। বিএসসি পরীক্ষার পরে খুবই অসুস্থ হয়ে পড়ি। তখন শ্রী ঠাকুর ননিদার একটা চিঠিতে উত্তর দিয়েছিলেন, একটু পথ্য বিশ্রাম ওষুধ পড়লে ভালো হয়ে যাবে, এখানে আসতে বল। সেই অনুযায়ী আমি প্রায় 52-53 সালে খুব সম্ভব বিএসসি পরীক্ষা দেওয়ার পরেই আমি এখানে চলে আসি একটা ভাঙা সুটকেস নিয়ে। পাকাপাকি ভাবে তখন চলে আসি, পাকাপাকি ভাবে চলে আসি। আর কলকাতা বা বাড়ি যাইনি। ঠাকুর আমাকে চিকিৎসা করালেন এবং ননিদাকে বলে, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে উপেন্দ্রের বাড়ি, উপেন্দ্রনাথ দোবে। ওর বাবার নাম হচ্ছে রামচন্দ্র দোবে, বিখ্যাত লোক। রামচন্দ্র দোবেকে ঠাকুর খুব ভালোবাসতেন। এই বাড়ির এই পাশে একটা খড়ের ঘর ছিল, এইখানে এই জায়গাটা খড়ের ঘর ছিল। খড়ের ঘরে আমি 10 টাকা ভাড়া দিয়ে ননিদা ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি ওইখানে ছিলাম এবং জ্যোতি আশ্রম থেকে আমার ভাত আসতো। এইটা সেই জায়গাতে আসলাম। এখন যেন চিনবার উপায় নাই, একমাত্র কামদেব ছিল আর উপেন্দা ছিল, আর এই পাশে ছিল অঙ্গদের বাড়ি, অর্থাৎ দীনবন্ধু দেবের বাড়ি। সেইখানে হরিনন্দন প্রসাদ দা ছিলেন, লালজি তার ছেলে, এবং তার ছেলে এখন রাজুর ঠাকুর দাদা ছিল হরিনন্দন প্রসাদ দা ওই দীনবন্ধুদের বাড়িতে, যে বাড়িতে আমরা একটু আগে গিয়েছিলাম। এই ডান দিকে গিয়েই এই বাড়িতে দীনবন্ধুদের বাড়িতে ছিলেন হরিনন্দন প্রসাদ দা দীর্ঘদিন, এবং ঠাকুরের কথা মতো এখানে পার্মানেন্টলি ছিলেন। এই সেই জায়গাতে আমি, আমার ছেলে আমাকে আজকে নিয়ে আসলো। অনেক স্মৃতির কথা মনে পড়ো, তবে সব চেঞ্জ হয়ে গেছে। আর বাবা, ওই সময় আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে এখন ঠাকুর বাংলা, মানে আমি যদি 100 হাত বা 100 পা, 100টা স্টেপ আমি চলে যাই, ঠাকুর বাংলার গেট। আর ওই দিকে হচ্ছে পণ্ডিতদার বাড়ি, ডান দিকে সৎসঙ্গ রসইসোনা মন্দির। এই যে ওয়ালটা, পাঁচিল, ওই সময় কি পাঁচিল ছিল? 1952-53 সালে পাঁচিল ছিল, বড় প্রাচীর ছিল, এবং কেশদার বাড়ি থেকে এদিকে আমার বাড়ি পর্যন্ত দেখা যেত। এসব গাছগাছরা কিচ্ছু ছিল না, কিন্তু এই পাঁচিলটা ছিল। এই পাঁচিল বড় করেছে, এত বড় ছিল না, আরো কম ছিল, পরে আর এটাকে উঁচু করে দিছে। আচ্ছা আচ্ছা, এত বড় প্রাচীর ছিল না। আর এইদিকে সমস্ত মাঠের মতো ছিল, কিচ্ছু একটা বাড়িও ছিল না, শুধু উপেন্দ্রের বাড়ি, কামদেবের বাড়ি আর দীনবন্ধু দেবের বাড়ি। মানে স্বর্গীয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদার বাড়ি থেকে এই দিকটা পুরো ফাঁকা ছিল। আচ্ছা, এবং সেখানে হরিনন্দন থাকতেন ওই দীনবন্ধু দেবের বাড়ি, আর ঈশুদা মাস্টারমশাই থাকতেন। আচ্ছা, যাকে ডাকাতির কেসে ডাকাতরা এসে ঈশুদা মাস্টারমশাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং ঈশুদা মাস্টারমশাই ধরে নিয়ে গেছিল। আচ্ছা, তারপর তিনি বেকসুর খালাস হয়ে গেছেন। ঠাকুর কি এই সমস্ত জায়গায় হেঁটে চলে এসেছেন? ঠাকুর পিছন দিক দিয়ে হেঁটেছেন, এই দিক দিয়ে হেঁটে এই দিক দিয়ে চলে গেছেন। অনেকদিন আগে এই দিকে পর্যন্ত হাঁটা চলা করতেন, পিছন দিক দিয়ে হেঁটে গেছেন। কেশদাও মাঝে মাঝে বেড়াতেন এইদিকে। আর ননিদাও আমার এইখানে এসে, যতীনদা ননিদা এইখানে এসছেন। আমার খড়ের ঘরে একটা ছিল, আলাদা ঘরে থাকতাম। ননিদা যতীনদা আসতেন। এইখান থেকে জ্যোতি আশ্রম এই 200-300 হাত দূরে, ওই কেশদার বাড়ির ভিতর দিয়ে যেতে হয়। তোমার খাবার জ্যোতি আশ্রম থেকে আসতো? আমার খাবার জ্যোতি আশ্রম থেকে। হয়ে গেছিল এই বাড়িতেই ছিল? হ্যাঁ, এই বাড়িতে ছিলাম। ঠাকুর বলেছিলেন জ্যোতি আশ্রম থেকে ওর খাওয়ার ব্যবস্থা করিস। আচ্ছা, ননিদাকে, এবং ননিদা তাই করেছিলেন। আমাকে গোপালদা এসে টিফিন কেটে করে ভাত দিয়ে যেত। আমি 2 মাসের মধ্যে সুস্থ হয়ে উঠলাম এই বাড়ি থেকে। তুমি এইমাত্র তোমার ছোটবেলার ওই সময়কার বন্ধু তারাপদ দাস, উনি এখনো বেঁচে আছেন, উনি ভালো থাকুন।
এই গলি দিয়ে গিয়েই তারাপদদার বাড়ি। তুমি বলেছিলে যে ননিদা কোনো সময় তারাপদদা এবং তোমাকে হাত খরচ দিতেন ঠাকুরের নির্দেশে, সেটা যদি একটু বলো। তারাপদরা এবং আমি দুজনেই, তারাপদরা ইলেকট্রিকের কাজ করতো, ঘড়ির কাজ করতেন। আচ্ছা। ননিদা একটি করে টাকা দিতেন রোজ? তারাপদরাকে রোজ। হ্যাঁ। ওই ঠাকুর ফান্ড ছিল তখন ননিদার হাতে। আচ্ছা। তারপর অজিত ধরের কাছে যায়, ননিদা একটি করে টাকা ওকে দিতেন আর আমাকেও দিতেন, এই দুইজনকে দিতেন। আমার এখনো মনে আছে, সেই তারাপদ এখন এখানে আসে, তার বয়স প্রায় 90 বছরের মতো। আমি তারাপদের বাড়ি গেলাম, দেখে আসলাম। আর উপেন্দ্রের বাড়ি এইখানে এখন গাড়ি ঘোড়া হয়ে গেছে। ওর বড় ছেলের নাম হচ্ছে মণিকান্ত, খুবই ভালো ছিল, পোস্ট অফিসে কাজ করতো। আচ্ছা। আর গণেশ ছিল উকিল, গণেশ মারা গেছে। গণেশ আর তখন কি পাকা বাড়ি ছিল? যে বাড়িতে ভাড়া পাকা বাড়ি ছিল, বঙ্কিম দ্বারা ভাড়া ছিল এই টালির ঘরটায়। আচ্ছা। এই বঙ্কিমচন্দ্র রায় যে দেখেন, এই টালির ঘরে ছিল বঙ্কিম রায় তখন। মানে বঙ্কিম দা ঠাকুর বাড়ি ঘরে গিয়ে থাকে সবসময় সঙ্গী যিনি বঙ্কিমদা, সেই বঙ্কিমদার কথা। সেই বঙ্কিম রত্নেশ্বর দাও ছিল, রত্নেশ্বর শর্মা এইখানে ছিল, বঙ্কিমদের পাশে রত্নেশ্বর দা। এবার যে 10টা টাকা তুমি ভাড়া দিতে প্রত্যেক মাসে দোবেকে, মানে 1952-53 সালে, সেই 10 টাকা কোথা থেকে পেতে তুমি? আমাকে এই ননিদাই ভাড়া ব্যবস্থা করেছিলেন। তারপর অফিস থেকে আমাকে 10 টাকা ভাড়া আর 25 টাকা আমাকে 25 টাকা আমাকে দিত আর 10 টাকা ভাড়া দিত। সেটা 1952-53 সালে ওই সময়। আচ্ছা। 10 টাকাটা ভাড়া অফিস থেকে আসতো আর 25 টাকা তোমাকে দেওয়া হতো যখন আমি অফিসে কাজ করতাম। একটু ভালোই অফিসে কাজ করতে আরম্ভ করে। ওই সময় ননিদা কি তোমাকে 1 টাকা করে দিতেন হাত খরচ একসাথে? না, একটু আগে, তার আগে। তাতে তোমার নির্বাহ হতো? তাতে নির্বাহ হতো, সুবিধা করতাম, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা। আর ফাঁকা ছিল সব। আর এই যে জ্যোতি আশ্রম থেকে খাবার আসতো, সেটা জ্যোতি আশ্রম থেকে ঠাকুরের বলাতে ননিদা তোমার জন্য খাবার পাঠাতেন, স্বর্গীয় ননিদা। আর সেটা তো দুপুরের খাবার, রাতের খাবার। কি থাকতো খাবারে? খাবারের ভাত, ডাল, তরকারি, কোনোদিন ইঁচড়ের তরকারি, ছানার তরকারি, পায়েসও থাকতো। এরা সব ভিক্ষা করতো বাড়ি বাড়ি, ছজন জ্যোতিরা। এদের পালা ছিল, এক একদিন এক একজন জ্যোতি খাওয়াবে। আর শরৎদা, কাল ননিদা, পরশু নরেন্দা, এরকম 6 জনের টার্ম ছিল। এরা ভিক্ষা করে সব এনে দিত। আর ননিমা বলে একজন, সে রান্না করে দিত। পরবর্তী সময় সে চলে গেছে। ওই পরিতোষ আর গোপাল রান্না বান্না করতো, ওই জ্যোতিদের খাওয়াইতো। আর জ্যোতিরা 3 জন করে 2 ঘরে থাকতো। সেটা ঠাকুর বাংলা এখনো ঘেরাও করা আছে জ্যোতি আশ্রমে। রাত দিন ঠাকুর ওখানে বসতেন। ঠাকুর অধিকাংশ বানিয়ে ওই জ্যোতি আশ্রমে দিয়েছিলেন ঠাকুর। জয় গুরু। বাবা আর একটু আমি শুনে নি, ওই জ্যোতি আশ্রমে তুমি বললে যে প্রত্যেক দিন এক একজন জ্যোতির ওপর দায়িত্ব ছিল, তারা ভিক্ষা করে যা জোগাড় করতেন জ্যোতি আশ্রমে নিয়ে আসতেন এবং সেটা রান্না হতো। সেটা হয়তো 8-10 জনের রান্না হতো কি 10-12 জনের রান্না হতো। সেখান থেকে তোমাকে খাবার পাঠানো। এবার সেটা তো রাতের খাবার এবং সকালের খাবার, দুপুরের খাবার। জল খাবার কি খেতে? জল খাবার মুড়ি টুড়ি থাকতো আমার, আমি ব্যবস্থা করে নিয়েছিলাম লোক দ্বারা। একটা লোক আমার ছিল, আচ্ছা, মা হেল্প করতো। আর জ্যোতিরা সকালবেলা বেরোতো। আচ্ছা। ওই উঠো জাগো, ওই উঠো জাগো, উষা এলো আজ এই জীবনে, নবীন হয়ে নবীন উদ্যমে। সকালে মানে কটার সময় বেরোতো? ভোরবেলায়। আমি অনেকদিন বেরিয়েছি ওদের সাথে, একটু সুস্থ হওয়ার পরে। আচ্ছা। ননিদা টনিদা এদের সাথে। কোথায় চলে যেতেন? আমরা ওই রাস্তায় চলে যেতাম, কোর্ট পর্যন্ত চলে যেতাম, অনেক বাড়ি বাড়ি যেতাম। গিয়ে রাত থাকতে 4টে, 4:30, 5টার সময় ওই গান করতাম। উষা এলো আজ এ জীবনে, নবীন হয়ে নবীন উদ্যমে, অর্ক আলোকে উদ্বুদ্ধ করে তুলো, উঠো আসন্ন গ্রহণ করো, প্রার্থনা করো, প্রবুদ্ধ হয়ে সকল কর্মে তাকে পরিপালন করো। শান্তি আসুক, স্বস্তি আসুক, সদা আসুক তোমার জীবনে, জীবন্ত হয়ে জাগো জাগো। এটা একেবারে সকালবেলা প্রার্থনার আগে, ভোরবেলা জ্যোতিরা, তুমিও সেরকম যেতে, এরকম গান করে করে তারা আশ্রমের এবং আশ্রমের আশেপাশের মানুষজনকে জাগাতেন। এবং ওই বাড়িতে গিয়ে পরে ভিক্ষা করতেন, ওরা ভিক্ষা দিত। আচ্ছা আচ্ছা। সকালবেলা একবার করে আসতেন, তারপরে যার পালা ছিল তিনি গিয়ে ওই বাড়িতে আবার চাইতেন, হয়তো ভিক্ষা চাইতেন। তুমি এরকম ভিক্ষা চাইতে গেছো জ্যোতিদের সাথে? কোনোদিন গেছি জ্যোতিদের সাথে। আচ্ছা আচ্ছা। আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার। যতীনদা, ননিদা, নরেন্দা, কালিদা, শরৎদা। আচ্ছা। এ মানে কি বলবো, এক একটা লোক দিগ্গজ। এখনো ওদের কথা আমার স্মরণ পড়ে। আমি ওদের কাছে ঋণী।
পরমপিতা ওদেরকে মঙ্গল করুক, ও তার আত্মার কল্যাণ হোক। ওরা এত সেবাপ্রাণ, এত নিঃস্বার্থ, প্রত্যেকটাই শিক্ষিত লোক, বড় বড় পোস্টে কাজ করতো, চাকরি বাকরি ছেড়ে টেড়ে, অ্যালাউন্স ছেড়ে টেড়ে শুধু ঠাকুরের জন্য প্রাণ বিসর্জন করেছেন এই জ্যোতিরা। এদের আমি প্রণাম করি। আর আমি সুস্থ হওয়ার পরে ঠাকুর আমাকে বড়াল বাংলা থাকতে দেন। তারপর ঠাকুর আমাকে বিয়ের ব্যবস্থা করেন, MA পাস করেন, এবং বিয়ের ব্যবস্থা করে আমাকে বাড়ি দেন দাসবিলাতে। তারপর দাসবিলায় থাকি এবং ঠাকুরের অনুলোকক হিসাবে আমি নিযুক্ত হই। জয় গুরু, জয় গুরু। আজকে বাবার সাথে, আজকে তারিখ হচ্ছে 13ই অক্টোবর 2025 সালের 13ই অক্টোবর সোমবার। বাবার সাথে আমি আজকে এলাম, বাবার পুরনো জায়গা আমি দেখতে পেলাম, এবং আমার জীবনে এই প্রথম আমি বাবার সাথে, বাবা যেখানে প্রথম ছিলেন 1952 সাল থেকে পাকাপাকি ভাবে, যদিও তুমি ঠাকুরকে দর্শন করতে এসেছিলে 1949 সালে, সেই জায়গাটা এলাম এবং সেই পুরনো দিনের কথা আমরা শুনলাম। 1948 সালে ঠাকুর যে জ্যোতি আশ্রম তৈরি করেছিলেন 6 জন জ্যোতিদের নিয়ে, তাদের জীবন ধারণ কেমন ছিল, তারা কিভাবে ভিক্ষা করে সংগ্রহ করে আনতেন চাল ডাল ফলমূল তরি তরকারি, এবং তাতে রান্না হতো, তাতে তুমি খেতে পেতে বাবা, তাই তো? সেই কথা, পুরনো দিনের কথা আমরা শুনলাম। ঠাকুরের করুণার কথা, পরম পিতার দয়ার কথা যেটা বাবার ওপর বর্ষিত হয়েছিল, সেই কথা আমরা শুনলাম। সেই কথোপকথন কিংবা সেই পরিবেশে আবার ফিরে যাওয়ার চেষ্টা করলাম। 75-76 সালের আগে যেমন ছিল সেদিনের সৎসঙ্গ আশ্রম বা সেদিনকার পরিবেশ, আমরা তার একটু ঝলক বাবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করলাম। সেদিনকার কথা আমরা শোনার চেষ্টা করলাম। সমস্ত কিছুর মধ্যে দিয়ে যদি ঠাকুরের ভাবনা চিন্তা আমাদের জীবনে প্রতিভাত হয়, ঠাকুরের বাঁচা বাড়ার কথা যদি আমাদের জীবনে আরেকটু বেশি করে আমরা মেনে চলতে পারি, ঠাকুরকে আমাদের জীবনে যদি আমরা মন্দির বানিয়ে যাতে ঠাকুরকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, যাতে আমাদের মধ্যে দিয়ে ঠাকুরের পরশ সবাই পেতে পারে, এটাই হচ্ছে মনে হয় আসল উদ্দেশ্য। আমাদের সবার জীবনের উদ্দেশ্য হচ্ছে সেটাই। আজকে মাও ক্যামেরার পেছনে আছে। মা তুমি একটু যাও, আমি ঠিক করে ধরে নিচ্ছি। মা ক্যামেরার এতক্ষণ ধরে মা ভিডিও করছিলেন আমার আর বাবার। মা তুমি যদি একটু কিছু বলো সেদিনের কথা। তুমি তো জ্যোতি আশ্রমে এসছিলে, মানে ওই পাশে একটা ঘরে ছিলে বিয়ের পরে, সেটা তো প্রায় 1968 সাল নাগাদ হবে। তবু আজকে বাবার সাথে তুমি এসছো, যদি একটু বলো সেদিনের কথা। বিয়ের পরে ঠাকুর তো অস্থির হয়ে গেছিলেন। বড়দাকে বারবার বলতেন বড় খোকা, বৌমা কোথায় থাকবে কোথায় থাকবে। তো জ্যোতি আশ্রমের ঘরে পাশে ছিলাম, ছোট্ট ঘর, মোটেই জায়গা ছিল না। যাই হোক, একটা চৌকি পেতে ওই একটু রান্নার জায়গা ছিল, একটা হিটার ছিল, সেই হিটারই কুকারে রান্না হতো, ডাল ভাত সেদ্ধ। ওখানে আমি 2-2.5 মাস ছিলাম। তারপর ঠাকুর বড়দাকে বলে আমাকে দাসবিলায় একটা বাড়ি করে দেন, এবং সেই বাড়িতে ঠাকুর অস্থির হয়ে গেছিলেন। বাড়ি হলো একবার ছোটদা বাড়িতে যাওয়ার পথে ঠাকুর মুখ বাড়িয়ে গাড়ি জানলা দিয়ে দেখে গেলেন যে এটা তো তোমার বাড়ি, তোমার জন্য এটা, ঠাকুর আমাকে বলে গেলেন। তারপর আমরা 1 বৈশাখ ওই বাড়িতে যাই, পূর্ণ কলসি নিয়ে সবকিছু নিয়ে ওই বাড়িতে যাই আর কি। ওখানে আমার 3 ছেলেই ওখানেই হয়েছে, আর ছোট থেকে ওখানেই ছিল। তারপর পরবর্তীকালে আমরা বাড়ি করে পাশেই একটা জমিতে বাড়ি করি, সেখানে আছি। মোটামুটি ধরো আজকে 1949, তারপর 1952, তোমার বিয়ে হলো 1968। সেই সময়কার থেকে তুমি কোথায় কোথায় ছিলে, বাবাই বা কোথায় কোথায় ছিল, সেই কথাগুলি আমরা আলোচনা করলাম। আর তোমার মনে আছে যে তুমি যখন জ্যোতি আশ্রমে ছিলে, এই জায়গাটা বাবা তোমাকে ঘুরতে নিয়ে এসেছিল কোনো সময়? অন্যরকম ছিল, এখন বাড়িঘর হয়ে গেছে তো, এখন অন্যরকম, চেনা যাচ্ছে না অনেক কিছু। সেই তখন ফাঁকা ছিল পুরো। হ্যাঁ, আর তুমি যখন জ্যোতি আশ্রমের পাশের একটা ছোট্ট ঘরে ছিলে, তুমি একবার বলছিলে সেখান থেকে ঠাকুরকে ডাইরেক্ট দেখা যেত। হ্যাঁ, সামনাসামনি কোনো ঘর ছিল না। আচ্ছা, বারান্দায় বেরোলেই ঠাকুরের জানলাগুলো খোলা থাকতো, অ্যালুমিনিয়ামের যে জানলাগুলো, ঠাকুরকে দেখা যেত। আচ্ছা, আমি দুপুরবেলা রোজ 3টে 3:30-র সময় পুতুল দিছিলেন সেবাদির বোন, উনি আমাকে নিয়ে যেতেন ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে গিয়ে বসতাম। আচ্ছা, ঠাকুরকে গানও শুনিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি, অনেক স্মৃতি।
দেওঘর আমার এই জন্য ভীষণ ভালো লাগে, এর মতো পুণ্যভূমি আমার কাছে আর কোনো জায়গায় মনে হয় না। হ্যাঁ, বাহ। মা, আজকে আমরা সবাই মিলে সেই পুরনো দিনে ফিরে যাওয়ার চেষ্টা করলাম। ওই যে ঠাকুর বাড়ির গেটটা দেখা যাচ্ছে, গেট নয়, দেওয়ালটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে, এবং ডান দিকে হচ্ছে স্বর্গীয় শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদের বাড়ি, আরেকটা বট গাছ, এবং এই সেই বট গাছ যে গাছের নিচে উপেন্দ্র দুবেদার বাড়িতে বাবা প্রথমে এসে ভাড়া ছিলেন, সেটাও 10 টাকা দিয়ে, 10 টাকা প্রতি মাসে এই ভাড়া দিয়ে। সব মিলিয়ে ঠাকুর বাড়ির পরিবেশ তখন এইরকমই ছিল, প্রকৃতির কোলে সুন্দর পরিবেশে ঠাকুর জ্যোতি আশ্রমে বসে হাজারে হাজারে বাণী দিয়েছেন। সেই বাণীগুলি মনে হয় আজকে পথপ্রদর্শক। আমরা তাকে মনে রাখি, তার বাণীগুলিকে আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। জয় গুরু, জয় গুরু। বাবা জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।